এবং 133টা অধ্যাদেশ কিন্তু জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তার মধ্যে 98টি অধ্যাদেশ হুবহু বিল আকারে তোলা হবে বলে বলা হচ্ছে। এটা কে বলছে? সংসদের একদম প্রথম দিনই সংসদে একটা কমিটি করে দিয়েছিল, একটা বিশেষ কমিটি গঠন করে দিয়েছিল যে এই যে এতগুলি অধ্যাদেশ আছে, এই বিশেষ কমিটি সেগুলো যাচাই বাছাই করবে। সেই 15 সদস্যের কমিটির মধ্যে বিএনপি ছিল এবং জামাতের এমপিরা, 3 জন জামাতের এমপি ছিল, 12 জন বিএনপির এমপি ছিল। তো এই যে জিনিসটা করা হলো, সেই বিশেষ কমিটি সেখান থেকে বললো যে আমরা 98টা অধ্যাদেশকে যেমন আছে তেমন হুবহু আমরা পাশ করে নেব। তো 98টা চলে গেলে আর থাকলো 35টা। এখন এই 35টার মধ্যে 15টা তারা বলছে আমরা এটা সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিল আকারে তোলা হবে এইবারে, এই 12 তারিখের মধ্যে। মানে 15টা অধ্যাদেশকে তারা বলবে যে এগুলো যে যে মন্ত্রণালয়ের জন্য প্রযোজ্য, সেই মন্ত্রণালয় এগুলোকে একটু চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ করে এই সময়ের মধ্যে তুলবে এবং সেগুলোকে তারা আইনে রূপান্তরিত করে নেবে। আর থাকলো 20টা। আর যে 20টা আছে সেই 20টার মধ্যে 16টা তারা বলছে যে এগুলো এখনই বিল আকারে উত্থাপন করা হবে না, পরবর্তী সময়ে আরও যাচাই বাছাই করে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং বাকি যে 4টা আছে ওই 4টাকে তারা বাতিল করে দিয়েছে, এগুলো আমরা তুলবই না, এগুলো কোনো আলোচনাই হবে না আপাতত। এখন এই জায়গাটাই হলো মূল প্রসঙ্গ। আমি যদি এই 20টার কথা ধরি, যে 16টা এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তী সময়ে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল আকারে উত্থাপন করা হবে, সেগুলোতে এখন তাহলে যে সংসদ এগুলি ছিল এগুলি বাতিল হয়ে গেল। আর যে 4টা একদম বাতিলই করে দিল, ওগুলি এখন সংসদে বিল আনয়ন করা হবে না, রহিত করে দেবে, সংসদে বিল তুলবে, এগুলি বাতিল করে দাও, সেগুলো বাতিল করে দেবে। এখন এই 4টা কি? এই 4টার মধ্যে প্রায় সবগুলি বিচার বিভাগ সংক্রান্ত, মানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কয়েকটা অধ্যাদেশ জারি করা হয়েছিল। যেমন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ, এইগুলি জারি করা হয়েছিল। বেসিক্যালি এগুলোই তারা রহিত করে দিচ্ছে, মানে একদম বাতিল করে দিচ্ছে, এরকম 4টা। এখন এই যে 4টা বাতিল করে দিল, এগুলি বেসিক্যালি কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট। এখন তাহলে কি এই সরকার বিচার বিভাগের স্বাধীনতা চায় না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই বিচার বিভাগের স্বাধীনতার কথা সবাই বলে, কিন্তু যখন যে ক্ষমতায় যায় সে যে প্রথমেই বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করতে চায়। মানে তারা চায় যে বিচার বিভাগ সরকারের ইচ্ছা মতো চলবে, সরকারের পছন্দ অনুযায়ী বিচারক নিয়োগ করা হবে, সরকার যেভাবে চাইবে সেভাবে রায় আসবে, এই ধরনের একটা আকাঙ্ক্ষা ক্ষমতায় যে যায় তার মধ্যে আমরা এর আগে দেখেছি। শেখ হাসিনাও তাই করেছেন। সুপ্রিম কোর্টের বিচারক কাকে নিয়োগ করা হবে, কী সমাচার, এগুলি সব তাদের ইচ্ছা অনুযায়ী, হাসিনার ইচ্ছা অনুযায়ী হতো। ওভাবে রায়ও আসতে বলে অনেকে বলে থাকেন। তো সেই জিনিসটা অন্তর্বর্তীকালীন সরকার এসে কিন্তু পাল্টে দিয়েছিল যে অধ্যাদেশের মাধ্যমে। সেই অধ্যাদেশগুলো এখনই বাতিল করে দেওয়ার যে মানে কথা বলা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আবার এই বর্তমান যে সরকার এসেছে তাদের মন মানসিকতা, তাদের ইন্টেনশনকে কিন্তু কোনো না কোনোভাবে প্রকাশ করছে। এবং এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে এবং এই প্রতিবাদ নিয়ে মানে অলরেডি আগামী শনিবার দিন রাজপথেও বিরোধী দল, বিশেষ করে জামাত, এনসিপিরা রাজপথে নামবে বলে হুমকিও দিয়েছে, কর্মসূচিও দিয়েছে। সম্ভবত এটাই হতে যাচ্ছে এই সরকারের বিরুদ্ধে প্রথম রাজপথের আন্দোলন। এই জিনিসটা সরকার কেন করছে এটা এখন আমার কাছে ক্লিয়ার না, কিন্তু আমি মনে করি এটাকে রহিত করার কোনো দরকার ছিল বলে আমার কাছে মনে হয় না। সরকার এটা করে কার পারপাস সার্ভ করছে অথবা কীভাবে তারা বিচার বিভাগের স্বাধীনতা চায় বলে প্রমাণ করছে, এটা আমি আসলে বুঝতে পারিনি। এর বাইরে যে 16টা তারা পরবর্তী সময়ে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে আছে গুম প্রতিরোধ ও প্রতিকার কমিশনেরই, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ এবং গণভোট অধ্যাদেশ। এগুলিকে তারা বলছে যে এগুলি এখন আপাতত উপস্থাপন করা হবে না, পরে করবো আমরা। এখন উপস্থাপন না করা মানে হচ্ছে এগুলো আর কার্যকর থাকছে না। এখন এগুলো নিয়ে আপনারা এর মধ্যে অনেক পত্রপত্রিকায় লেখা পাবেন, মতামত পাবেন, বিশ্লেষণ পাবেন।
এগুলো নিয়ে আপনারা পড়তে পারেন। আমার মনে হয় এর মধ্যে আমি সোহরাব হাসান ভাইয়ের একটা লেখা দেখলাম প্রথম আলোতে, আপনারা ওটা যদি পড়েন মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে কী কী অধ্যাদেশ তারা এখন উপস্থাপন করছে না, পরে করবে, এগুলো দেখবেন। তো সোহরাব হাসান ভাই লেখাটা আপনার সবাইকে পড়ার অনুরোধ করছি। কিন্তু ওখানে আমি আজকে যে আলোচনাটা করবো একটা বিষয়, সেটা হলো গণভোট অধ্যাদেশ নিয়ে। এই বিষয়টা নিয়ে সোহরাব ভাই তেমন কিছু বলেননি, অথচ আমার কাছে মনে হয়েছে যে গণভোট অধ্যাদেশ নিয়ে যেহেতু সোহরাব ভাই অথবা অন্য কোনো আমি কোথাও কোনো লেখা পাইনি, কাজে আমি সিদ্ধান্ত নিচ্ছি এটা নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই যে গণভোট অধ্যাদেশটা কী আসলে। গণভোট, রাষ্ট্রপতি বলেছিলেন যে গণভোট দেওয়া হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এবং এই জন্য উনি একটা অধ্যাদেশ জারি করেছিলেন। মজার ব্যাপার হলো রাষ্ট্রপতির আসলে এই ধরনের কোনো অধ্যাদেশ জারি করার এখতিয়ারই নেই। আপনি অধ্যাদেশগুলি পাশ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা উনি অধ্যাদেশ করতেই পারেন না, যেটা অধ্যাদেশই হয় না, সেটা আপনি পাশ অথবা বাতিল কীভাবে করবেন? মানে 93 সংবিধানের 93-এর 1 ধারায় বলা আছে যে আপনি করতে পারবেন, অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবে, কিন্তু পরে আবার ওখানে একটা শর্ত দেওয়া আছে। শর্ত হলো যেগুলো সাধারণ সময়ে আইন করা যায় এই আইনগুলিকেই কেবল অধ্যাদেশ করা যাবে। কিন্তু গণভোট তো কোনো আইনের অংশ না, গণভোট হলো সংবিধানের অংশ। গণভোটটা আগে সংবিধানের মধ্যে ছিল, কিন্তু গণভোট আপনি আইন আকারে সিম্পল মেজরিটি দিয়ে গণভোট করা যায় না, মানে গণভোটের বিষয়টাকে, নিয়মটাকে পাশ করা যায় না। কাজে এইটা আসলে রাষ্ট্রপতি করতেই পারে না। যে জিনিসটা করতেই পারে না সেই জিনিসটা করেছেন, এবং সেটাকে এখন পাশ করার প্রশ্ন উঠছে, এটা তো পাশ হবে কীভাবে আমি বুঝতে পারছি না কিন্তু ব্যাপারটা। সেই বিচারে গণভোট কিন্তু আসলে অবৈধ অধ্যাদেশ ছিল, অধ্যাদেশ ইটসেলফ অবৈধ ছিল, এটা আমার বিবেচনা, আমি এইভাবে এটা মনে করি। তো এখন সেই জিনিসটা যদি পাশ করে নেয় তাহলে এই যে গণভোটটা হয়ে গেল, এটা কিন্তু এক ধরনের বৈধতা পায়। কিন্তু একটা অবৈধ জিনিসকে আপনি কীভাবে বৈধতা দিবেন, এটা কিন্তু একটা বেসিক কথা। 2 নম্বর কথা হলো গণভোট যেটা হয়েছে সেটা কিন্তু এক ধরনের প্রতারণা বলে আমি মনে করি। কারণ গণভোটের মধ্যে এমনভাবে প্রশ্ন সেট করা হয়েছে, সেই প্রশ্নের মধ্যে আপনি হাও দিতে পারবেন না, নাও দিতে পারবেন না। 48টা প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। যদি সেখানে 4টা প্রশ্ন আছে, এই 4টার মধ্যে কিন্তু অনেকগুলি প্রশ্ন আছে। তো এই সবগুলি প্রশ্নের উত্তর আপনি হয় হ্যাঁ দিবেন, তাহলে না দিবেন। হ্যাঁ দিলে সবগুলি হ্যাঁ, না দিলে সবগুলি না। এটা তো ভাই কীভাবে সম্ভব? একসঙ্গে এতগুলি প্রশ্নের কি একটা হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যায়? যায় না। কিন্তু আমি একটা উদাহরণ দিয়েছিলাম, বেশ কয়েকবার আমি দিয়েছি, বিভিন্ন জায়গায় আমি দিয়েছি। সেই উদাহরণটা আমি আপনাকে আবার দিই আপনাদেরকে। তো সেই উদাহরণটা হলো, ধরেন আপনাকে একজন কেউ নাস্তার দাওয়াত দিল, টেবিলের মধ্যে বড় প্লেটের মধ্যে নাস্তা আছে, ফলমূল আছে, ডিম আছে, রুটি আছে, সব কিছু আছে, আবার তার সঙ্গে 1 পেগ হুইস্কিও আছে। এখন আপনাকে বলা হলো এই সবগুলি মিলিয়ে হলো আপনার প্যাকেজ, নাস্তার প্যাকেজ। আপনি যদি খান সবগুলি খেতে হবে, আর না খেলে একটাও খেতে পারবেন না। তার মানে আপনি যে বলবেন যে আমি কলা খেয়ে আর ডিম খেয়ে চলে যাব, তা পারবেন না, কিন্তু তাহলে আপনি হুইস্কিও খেতে হবে। আবার আপনি যদি বলেন যে আমি তো মুসলিম, আমি তো হুইস্কি কীভাবে খাবো না, তা হবে না। খাইলে সবগুলি খান, না খেলে একটাও খেতে পারবেন না। তাহলে হয় আপনি না খেয়ে ক্ষুধার্ত থাকবেন, অথবা আপনি হারাম খাবেন। হিসাবটা কিন্তু এরকম। আমাদের এই গণভোটের প্রশ্নগুলো ছিল এরকম যে কিছু কিছু আপনি মানতে পারবেন, কিছু কিছু মানতে পারেন। আপনি কী করবেন? আপনি ইয়েস দিলে সবগুলি আপনি ইয়েস হয়ে যাবে, আর নো দিলে সবগুলি নো হয়ে যাবে। আমি তো নো দিতে চাই না, কারণ এখানে আমার পছন্দের অনেক কিছু আছে। তো এই যে একটা ক্যারিকেচার, এটা জনাব আলী রিয়াজ, ডক্টর ইউনূস এরা বানিয়ে রেখে গেছিল যে আমাদেরকে বিপদে ফেলানোর জন্য। এবং অনেকে বলে, যেমন আজকে অনেকে বলছেন, আমি দেখলাম অনেক লিডার, পলিটিক্যাল লিডাররা বলছেন যে বিএনপি তো হা দিতে বলেছিল। হ্যাঁ বলেছিল, কিন্তু আপনাকে মনে রাখবেন, আমি মনে করি যে বিএনপিকে আসলে হা বলতে বাধ্য করা হয়েছিল। এটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেলিং ছিল। ব্ল্যাকমেলিং এই কারণে, তখন যদি বিএনপি বলতো যে আমি না ভোট দেন, তাহলে সবাই মিলে বলতো কি, এই যে জামাত, আপনার এনসিপি, এরা কি বলতো ওনারা জুলাই চেতনা চায় না। জুলাই সনদে স্বাক্ষর করছে, কিন্তু তারা জুলাই চেতনাকে অস্বীকার করে। আমি আপনাদের একটা কথা বলি কেবল, দেখেন আমাদের 2024-এ যে আন্দোলনটা হয়েছিল, সে আন্দোলনের সময় মানুষের মধ্যে যে চিন্তাটা কাজ করেছিল, যে আকাঙ্ক্ষাটা কাজ করেছিল, সে আকাঙ্ক্ষাকে পরবর্তী সময়ে জুলাই চেতনা বলা হয়েছে। জুলাই চেতনা আন্দোলনের সময় কেউ বলতে পারবে না যে কেউ একজন লোক আন্দোলন করার সময় ভেবেছিল যে আমরা একটা সংস্কার করব। তারা ভেবেছিল আগে হাসিনা সরকারের পতন হোক,
জাস্ট পতন চেয়েছে, আর কিছু না। কিন্তু পতন হয়ে যাওয়ার পর যারা নাকি সে আন্দোলনের সামনে ছিল এবং নিজেদেরকে তার সিপাহসালার বলে দাবি করেছিল, তারা বলছে যে আমরা একটা সংস্কার চেয়েছি, এবং একটা সংস্কার আমিও চেয়েছি। আমি মনে করি একটা সুযোগ যখন পাওয়া গেছে একটা সংস্কার হোক বলেছি আমরা। কিন্তু সেই সংস্কারটার চেহারা কি, কি করলে সেই সংস্কারটা হবে, সেটা কিন্তু আমরা কেউ জানতাম না। ওটা হলো ডক্টর আলী রিয়াজের নেতৃত্ব। আমাদের গ্রামে, বেশিরভাগ গ্রামে 3 থেকে 4 জন মুরব্বী থাকতেন এবং অনেক ভালো মহিলাও ছিলেন। গ্রামের সমস্ত মহিলারা তাদের টাকা পয়সা, সোনা গহনা তাদের কাছে জমা রাখতেন। পুরুষেরা তাদের টাকা পয়সা তার কাছে জমা রাখতেন। আবার 4 বছর 5 বছর আসতেন, এর মধ্যে তিনি যদি মরেও যেতেন, আজ পর্যন্ত শুনিনি যে গ্রামে যাদেরকে বিশ্বাস করা হতো তারা কেউ বিশ্বাসে অন্যথা করেছে। এমনকি যারা সুদের ব্যবসা করতেন, বিশেষ করে কর্মকার সম্প্রদায়ের যারা লোকজন, তারা গহনা গাটি বন্ধক রাখতেন, সুদে টাকা দিতেন। ছোট্ট একটা খাতায় নিজেরা লিখে রাখতেন, এই গহনা নিয়েছে অমুকের কাছ থেকে, উনি এটার বিনিময়ে 500 টাকা নিয়েছে, প্রতি মাসে আমাকে এত টাকা দেবে। আজ পর্যন্ত সেই এখনকার এই যুগ হয় না, কিন্তু যতদিন আমি ছোটোকালে সেই 70-এর দশক 80-এর দশক পর্যন্ত আমি বলতে পারি, কখনো কোনো গ্রাহক, মানে যারা এখন ধরেন আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি বা অমুকের কাছে লোন নিচ্ছি, কিন্তু এরকম স্বর্ণকারের কাছে স্বর্ণ বন্ধক রেখে প্রতারিত হয়েছে আমি আমার জীবদ্দশায় শুনিনি। অর্থাৎ এই মানুষগুলো সমাজে ছিল। কিন্তু এখন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে, ছোট ছোট অসংখ্য এনজিও থেকে বড় বড় এনজিও, সে ব্র্যাকের মতো এনজিও মানুষকে টার্গেট করে সর্বনাশ করে দিচ্ছে। এবং এই সমাজে গরিবের রক্ত চুষে যেভাবে একজন মানুষ বড় হতে পারে, গরিবের রক্ত চুষে যেভাবে একটা মানুষ তাড়াতাড়ি ধনী হতে পারে, এটা অন্য কোনো ব্যবসা বাণিজ্য দ্বারা সম্ভব নয়, এবং পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব নয়। আপনি আমাদের দেশের টপ 50টা এনজিওকে আনেন, দেখেন আজ থেকে 30 বছর আগে তারা ঢাকা শহরে ছোট্ট একটা রুম নিয়ে অফিস শুরু করেছিল। এখন তাদের হাজার হাজার কোটি টাকা তারা সহায় সম্পত্তির মালিক হয়েছে। কিন্তু তাদের দ্বারা এই দেশের, এই সমাজের উপকার হয়েছে, জনগোষ্ঠীর উপকার হয়েছে, তাদের ঋণ নিয়ে ধনী হয়েছে, সচ্ছল হয়েছে, আপনি খুঁজে পাবেন না। বরং তাদের দ্বারা সর্বশান্ত হয়েছে, সব কিছু হয়েছে, এরকম অসংখ্য উদাহরণ। ফলে কি হলো, আমাদের যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে যে প্যাথোলজিক্যাল, অর্থাৎ রক্ত মাংস, মল মূত্র, কফ, নাকের ময়লা, চোখের ময়লা, কানের ময়লা, সব কিছু এতটা বিষাক্ত হয়ে গেছে যে এই জায়গা থেকে শুধুমাত্র ক্রিমিনাল তৈরি হচ্ছে। এই ক্রিমিনাল চলে যাচ্ছে প্রশাসনে, চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যে, চলে যাচ্ছে রাজনীতিতে। এর কারণে কি হলো, এক একটা পরিবর্তন হয়। কখনো আমাদের সাধারণ মানুষের আকুতিতে হয়, কখনো বিদেশি যাকে বলা হয় ইনফ্লুয়েন্সে হয়, কখনো আল্লাহর তরফ থেকে হয়, কিন্তু পরিবর্তন হয়। কিন্তু ওই যে প্যাথোলজিক্যাল যে আমাদের যে পরিবর্তন, সেই প্যাথোলজিক্যাল পরিবর্তনের কারণে আমাদের আসলে সামগ্রিকভাবে আমাদের দেশের কল্যাণ হয় না, বরং অতীতের চেয়ে পরিস্থিতি খারাপ হয়। তো এরই ধারাবাহিকতায় দেখুন শেখ হাসিনার পতন হলো। শেখ হাসিনার জমানাতে তার সমালোচনা করেছি, কিন্তু পতনের পরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 18 মাসের শাসন, এই দুর্বিষহ শাসনে আমরা যা কিছু দুর্ভোগ দুর্দশার শিকার হয়েছি, যে কষ্ট পেয়েছি, সেই কষ্টের সঙ্গে আপনি শেখ হাসিনার জমানার 17 বছর চিন্তা করেন, 17 মাস ভার্সেস 17 বছর, মনে হবে নস্যি। এই 17 মাস আমাদের জন্য বিভৎস ছিল। আমরা আবার হাহাকার করেছি, ভালো একটা নির্বাচন চেয়েছি, সবাই আসুক। এমনকি আমরা অনেক আওয়ামী লীগের একটা রিফাইন্ড আওয়ামী লীগ যে সকল ক্রিমিনাল রয়েছে তাদেরকে বাদ দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আমরা
চেয়েছি, কিন্তু আমরা কি সেটা পেয়েছি? এই সরকার নতুন ক্ষমতায় আসছে, এদের যে কর্মকাণ্ড, চালচলন, সিদ্ধান্ত যা কিছু হয়েছে সব কিছুই মনে হচ্ছে লোক দেখানো, লোককে খুশি করার জন্য, বাহাবা পাওয়ার জন্য, তালি পাওয়ার জন্য। জোরসে তালিয়া বাজাও বাচ্চ, জোরসে তালিয়া বাজাও, সিদ্ধান্ত সমূহে এরকম মনে হচ্ছে। তারপর সরকারে যে সকল পাত্র পাত্রী আসছেন, নায়ক আসছেন, নায়িকা আসছেন, ভিলেন আসছেন, কোনোটার মধ্যে আমরা স্বস্তি খুঁজে পাচ্ছি না। প্রশাসনে সেই দলবাজি, 2001 থেকে 2006 সন শাসন, যে ওই শাসনে যাদের কারণে বিএনপির পতন হয়েছিল, যে সকল দুর্নীতিবাজ রাজনীতিবিদ, যে সকল দুর্নীতিবাজ সরকারি আমলা কামলা, যে সকল দুর্নীতিবাজ সামরিক কর্মকর্তা, যে সকল দুর্নীতিবাজ ব্যবসায়ী, দেখেন তো তাদের একজন, একটু চোখ বুজে দেখেন তো একজন বাদ পড়ছে কিনা। কেউ যদি মরে গিয়ে থাকে, তার মেয়ে, তার ছেলে এখানে এসে জায়গা করে নিয়েছে। কেউ যদি চাকরি থেকে ওই আমলে রিটায়ার্ড করে থাকে, সে এখন এই সময়টাতে এসে আগে সচিব ছিল, এখন আরও বড় পদে যোগদান করেছে। আগে এসপি ছিল, এখন আইজির চেয়ে ক্ষমতা দেখাচ্ছে। আগে মেজর ছিল, এখন সেনাপ্রধানের চেয়ে বেশি ক্ষমতা দেখাচ্ছে। কোনো পরিবর্তন আছে? আগে ব্যবসা করতো, সেই ব্যবসা বাণিজ্য সব দেউলিয়া হয়ে গেছে। এখন দেখা গেল সে বাণিজ্য উপদেষ্টার মতো সরকার উপদেশ দিচ্ছে। এভাবে আসলে যে যে লাউ সেই কদু বলা ঠিক হবে না, বরং আগে মানে পেট এমন খারাপ ছিল, যদি প্রকৃতির ডাক আসতো বাথরুমে দৌড়ে যাওয়া যেত। এখন মাশাল্লাহ পরিস্থিতি এমন উন্নত হয়ে গেছে, বিছানাতেই ফত, ওখানে সব কিছু। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেকেন্ডলি, আগে যারা ছিল তাদেরকে মোটামুটি দৃশ্যমান দেখা যেত, কথা শোনা যেত, চলা যেত, একটা লেভেল ছিল। বদমাশি করলেও বদমাশদের একটা লেভেল ছিল। সেই আমলের মুরগি মিলন, সেই আমলের টুকাই সাগর, সেই আমলের কালা জাহাঙ্গীর। এখন কি হচ্ছে? এখন তো এদের নাম নাই। মানে আস্তে ব্লেড যেভাবে আপনাকে কেটে দেয়, ঠিক ওইভাবে কেটে দিচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। কিস্তিতে চাঁদা গ্রহণ করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, তাও কিস্তিতে। ফাজলামোর একটা সীমা আছে। সারা বাংলাদেশে মানে এমন সব ঘটনা ঘটছে, না নায়ক খুঁজে পাওয়া যাচ্ছে, না নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছে, ভিলেন খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু সর্বনাশ হয়ে যাচ্ছে। অনেকটা ভৌতিক, ভূতের মতো করে লোকজন কাজ করছে। আর যে সমস্ত লোকজনকে আমরা দেখছি সামনে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বাঘের বিক্রম যার হওয়া উচিত, প্রকৃতপক্ষে তিনি বাঘ নন। যার ঘোড়ার মতো দুধর্ষ বেগে ছুটে চলা উচিত, তিনি আসলে ঘোড়া নন। এইভাবে বিভিন্ন বড় পদ পদবিগুলোতে যা হওয়ার দরকার, যেভাবে দেখা দরকার, যেভাবে শোনা দরকার, যে আওয়াজ হওয়া দরকার, প্রত্যেকটা জিনিসই এলোমেলো হয়ে গেছে। ফলে কি হলো, ময়ূর কাকের মতো ডাকছে, কাক চড়াই পাখির মতো তিড়িং বিড়িং করছে, চড়াই পাখি তেলাপোকার মতো উড়ার চেষ্টা করছে। এরকম বিসাদৃশ্য এবং দৃষ্টিকটু বিষয়াদি আমরা দেখতে পাচ্ছি। ফলে এই অল্প কয়েকদিনের মধ্যে আমরা যাকে বলা হয় যে স্বপ্ন, আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। যে মোহ ছিল, কামনা ছিল, বাসনা ছিল, এভরিথিং ইজ ট্রাম্বলিং উইথ ফিয়ার। ভয়ে সব কিছু থরথর করে কাঁপছে। এভরি আইটেমস, এস হবে না, এভরি আইটেম ইউজ টু স্প্রেডিং দ্য স্মেল দ্যাট কল্ড অবনক্সিয়াস, নট ব্যাড স্মেল। এখন আমি অবনক্সিয়াস, এমন বাজে দুর্গন্ধ বেরোচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এই জিনিসগুলো হচ্ছে। এর সঙ্গে সঙ্গে বৈশ্বিক
আবহাওয়া, পৃথিবীর যে আবহাওয়া, এটা নষ্ট হয়ে গেছে। এক, ইউক্রেন যুদ্ধ এবং করোনা শেখ হাসিনা সমস্ত অর্জনকে ধুলিয়ে মিশিয়ে দিয়েছে। আবার এই ইরান এবং আমেরিকার যে যুদ্ধ আমাদের সমস্ত প্রাপ্তি, সমস্ত আশা আকাঙ্ক্ষা তছনছ করে দিয়েছে। আর এই সময়টিতে ধরুন আপনি অসুস্থ, কিন্তু ডাক্তার আপনাকে ভালো কথা বলছে, প্রাণান্ত চেষ্টা করছে আপনাকে চিকিৎসা দেওয়ার জন্য। আপনি মরে যাবেন আপনি জানেন, কিন্তু স্বস্তি পাচ্ছেন। কিন্তু দেখা গেল যে এমন একটা পরিস্থিতি, ডাক্তার আজরাইলের মতো দাঁড়িয়ে আছে, নার্স পাশে দাঁড়িয়ে আছে গোরখাদকের মতো, কবর সে আপনি এমনভাবে দাঁড়িয়ে আছে, পাশে আপনার দেখা গেল একজন আর্দারি দাঁড়িয়ে আছে, অনেকটা সে চণ্ডালের মতো, কেউ দাঁড়িয়ে আছে শকুনের মতো, আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে খেয়ে ফেলবে। তখন জীবনের শেষ প্রান্তগুলো একটা মানুষের কাছে যেভাবে দুর্বিষহ হয়ে পড়ে, তেমনি যখন প্রাকৃতিক বিপর্যয় হয়, তারপর বৈশ্বিক বিপর্যয় হয়, আন্তর্জাতিক বিপর্যয় হয়, ঠিক ওই সময়টা যদি শাসন কার্যে প্রিয় মুখগুলো না থাকে, প্রিয় মানুষগুলো না থাকে, বরং সেখান থেকে যদি দুর্গন্ধ আসে, অ্যাবনক্সিয়াস যে স্মেল এটা আসে, তারপর কথাবার্তা যদি শব্দ দূষণ হয়, তাদের হাঁটা চলার ভঙ্গিমা সব কিছু দেখলে যদি মনে হয় যে ভীষণ রকম মনে হয় যে এটা ধাক্কা মেরে আসি, এরকম যদি মনে হয়, সেই লোকগুলো কারণে পুরো দেশবাসীর জীবন তছনছ হয়ে যায়। আমাদের দেশে কি হচ্ছে না না হচ্ছে আমার কিচ্ছু বলার দরকার নেই, আপনারা চারিদিকে তাকান এবং অনুধাবন করার চেষ্টা করেন। আমি শুধু যেটা বলি যে প্রকৃতি মানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকৃতি এবং পরিবেশের মাধ্যমে কখনো মানুষকে শান্তি দেন, আর কখনো মানুষের অশান্তিকে আরও প্রবল আকার ধারণ করেন। নতুন সরকার এলো, এবং যখন নতুন সরকার আসে কতগুলো সিমটম, শেখ হাসিনা যে বছর ভালো করলো, 2009 সালে আসলো, আসার সঙ্গে সঙ্গে 2009 থেকে 14 পর্যন্ত বা 12 পর্যন্ত আপনি দেখবেন প্রকৃতি তাকে সহযোগিতা করেছে, ভীষণভাবে সহযোগিতা করেছে। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা আসলেন, আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি তাকে সহযোগিতা করেছে। নেচার ইটসেলফ ওয়াজ হেল্পফুল। কিন্তু এইবার প্রকৃতি বিরূপ। আমি যখন এই ভিডিওটা করছি সারা দেশে তাপদাহ চলছে, প্রচণ্ড গরম। যখনই গরম চলছে বিদ্যুৎ দরকার হবে, বিদ্যুতের জন্য জ্বালানি দরকার হবে, জ্বালানির জন্য টাকা লাগবে, কোনোটাই তো আমাদের এখন পর্যাপ্ত নেই। ফলে এই যে হঠাৎ করে প্রকৃতি যে বিরূপ হয়ে গেল, গরম হয়ে গেল, এটা সরকারের জন্য একটা বোঝা। আবার এই যে প্রকৃতি ন্যাচারালি গরম হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে এই যে মধ্যপ্রাচ্যে যে বোমাগুলো ফুটছে, যা কিছু ফুটছে, এটা আরও শক্তিমত্তা নিয়ে যেভাবে